আমি আমেরিকায় থাকছি, আমেরিকার যে ক্রেডিট স্কোর আর্ন করছি, সেই ক্রেডিট স্কোর যাচাই করার ক্ষেত্রে আপনারা কোন কোন এজেন্সিগুলোর রিপোর্ট বিবেচনা করছেন? যারা এখানে অলরেডি বাড়ি কিনেছেন তারা আসলে এই জিনিসগুলো জানেন, এবং যারা কিনবেন ইন দ্য ফিউচার তাদের জন্য যে 3 বছরের আপনার ট্যাক্স রিটার্ন লাগে, হ্যাঁ, আপনার লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং লাস্ট 2 মাসের পে স্টাব। আমরা ক্লায়েন্টকে দিয়েই এক্সপেরিয়েন্সে একটা অ্যাকাউন্ট খোলাই, তার নিজের অ্যাকাউন্ট। তো এক্সপিরিয়েন্স থেকে যখন আমরা আপনার 3টা ক্রেডিট রিপোর্ট রান করব, তখন তো আর আপনার ওটাকে ক্রেডিট ইনকোয়ারি হিসাবে আসছে না, কারণ আপনি তাদের ঘরেই তাদের খবর নিচ্ছেন। ওনারা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, এনআরবিসি ব্যাংক, তারপরে আমাদের মার্কেন্টাইল ব্যাংক এবং আপনার শাহজালাল ইসলামী ব্যাংক। আপনারা কিভাবে এই ধারণাটি প্রথমে পান, বা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স কিভাবে ভেবেছিল যে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের আমেরিকার ক্রেডিট স্কোর ব্যবহার করে বাংলাদেশি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার সুবিধা পেতে পারেন? কোথা থেকে পেলেন? আচ্ছা, তো আসলে এই আইডিয়াটা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে আমি কনজিউমার ক্রেডিট একজন এক্সপার্ট। সো আমি 27-28 বছর হিলসাইড হন্ডাতে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, আছি। তো আমার কাজই ছিল হচ্ছে গিয়ে যে ক্রেডিট অ্যানালিসিস করা। তো এবং যেহেতু আমরা উৎসব গ্রুপের পার্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স, 2005 থেকে উৎসব। সো উৎসব সবসময়ই নন রেসিডেন্ট বাংলাদেশিদের নিয়ে কাজ করেছে। অনুভূতি, তাদের দেশে না যেতে পারা এবং বাংলাদেশে গিফট পাঠানো, মানে আমরা অলওয়েজ একটা ইমোশনাল বাইন্ডিংসের মধ্যেই গত 20 বছর, আপনি হয়তো জানেন আমাদের 20 বছর পূর্তি হলো কয়েকদিন আগে। তো সেখান থেকেই আসলে ওই ব্রিজটা চিন্তা করা যে আমি যখন ঢাকায় যাই আর আমি যখন ঢাকায় উৎসবের অফিস কিনবো, তো তখন এই প্রশ্নের সম্মুখীন আমি হই যে আমার তো কোনো বাংলাদেশে এটাকে বলে সিআইবি রিপোর্ট, মানে আমাদের যে ক্রেডিট রিপোর্ট, ব্যাংকে লোন নিতে গেলে সিআইবি রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো উইদাউট সিআইবি রিপোর্ট ইউ ক্যানট, কোনোভাবেই সম্ভব না। তো খুব হতাশ হয়ে যাই, কারণ একসাথে এতগুলো টাকাও দেওয়া সম্ভব না, আর একটা সুন্দর অফিস খুঁজছিলাম। তো আমি আসলে লাকি ছিলাম, কারণ আমার বন্ধু ছিল এখন আপনার সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ, আমরা একসাথে স্কুলে গেছি। সো হি হেল্প মি আউট আ লট। তো তখন থেকেই আসলে মাথায় ছিল যে আমি তো না হয় লাকি, কিন্তু আমি কিভাবে এই ফেসিলিটিটা সবার জন্য অ্যাভেলেবল করব। তো আমার এই বিজনেসের আরেকজন পার্টনার আছেন, আজাদ ভাই, হ্যাঁ, উনি খুবই ওয়েল নোন টু দ্য ব্যাংকিং সেক্টর। তো আমরা দুজন এটা নিয়ে গবেষণা করতে বসি অলমোস্ট 2 বছর, বিকজ প্লাস মাইনাস হবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের অনেক রুলস আছে, ইউনো, সেই রুলসগুলোকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এরকম একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা করি, এবং 2 বছর পরে এটা আমরা সাকসেসফুল হই, এবং আমরা একটা প্র্যাকটিস কেস করি, এবং উই গট সাকসেসফুল, এবং উই ওয়ার সো হ্যাপি। আমাদের আসলে আমরা আসলে পাওয়ার থেকে দেওয়ার আনন্দটা অনেক বেশি। তো তারপরে আমরা দেখলাম যে না, ইট উইল ওয়ার্ক, ইউ নো হোয়াট আই এম সেইং। এবং অন্যরাও আসলে বাংলাদেশেও ব্যাংকিং সেক্টর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সবাই আসলে ফিনটেক এবং নতুন আইডিয়া অ্যাপ্রিসিয়েট করে। আগের মতন এখন আর নেই যে আপনি এতটা কনজারভেটিভ ওনারা না, এবং ওনারা মেকশিওর করবে, এবং ওনাদের প্লাস মাইনাস দুইটাই দেখছে, কারণ ওনারা চিন্তা করছে যে ওনারা যে ইনভেস্টমেন্টটা করছে বা কোলাটারালটা তো বাংলাদেশে, তো আপনি তো আর ফ্ল্যাট নিয়ে চলে যেতে পারবেন না, ঠিক না? আপনি যদি পেমেন্ট ডিফল্ট করেন, আপনি আপনার 20% ডিপোজিট হারাবেন, আপনি পেমেন্ট হারাবেন, আর এটা আসলে কেউ করে না। আমরা তো আজকে 1 বছর কাজ করছি, অলমোস্ট 12টা কেস আমরা করেছি, অনগোয়িং প্রজেক্টস, এবং সবাই আসলে অন টাইম পেমেন্ট দেয়, অন টাইম, এবং এটা আসলে ইস্যুই না। তো ওনারাও দেখেছে যে যখন আমরা এতগুলা কাজ করেছি, তো ওনারা দে ওয়ার ভেরি স্যাটিসফাইড, যে এবং এই যে আমাদের উপর ভরসা করে যে লিপ অফ ফেথ যে কথাটাকে বলে, ওনারা যে ওটা নিয়েছে এবং ওনারা দেখেছে যে উই ওয়ার সাকসেসফুল, আই থিঙ্ক দ্যাট আসলে সিমেন্টেড দ্য ডিল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনারা এই ধরনের প্রজেক্ট বা এই ফ্রেমওয়ার্ক, আপনার ফাইন্যান্স
যদি বলে যে বাংলাদেশের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্ব রয়েছে, যদি থাকে তাহলে সেই অংশীদারিত্বের মডেলটি বা কেমন? আচ্ছা, আমাদের পার্টনারশিপ কোনো অংশীদারিত্ব না। সো ওনারা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, এনআরবিসি ব্যাংক, তারপরে আমাদের মার্কেন্টাইল ব্যাংক এবং আপনার শাহজালাল ইসলামী ব্যাংক। আচ্ছা, এই তিনজন, এবং তাদের সাথে আমরা ঠিক সেই এমওইউ সাইন করা যে আমরা ওনাদেরকে কি দিব, ওনাদেরকে একটা টোটাল ভিউ ক্রিয়েট করে দিব এই ক্লায়েন্টের সম্পর্কে, এবং তারা কি করতে পারবে, তাদের কি ডকুমেন্টেশন দরকার। আসলে ডকুমেন্টেশন বাংলাদেশেও যা দরকার আমেরিকাতেও তাই দরকার, আমেরিকাতে বাড়ি কিনতেও সেম জিনিসই দরকার। সো এটা আসলে কোনো নতুন ডকুমেন্টেশন। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্ন, আমি আমেরিকায় থাকছি, আমেরিকার যে ক্রেডিট স্কোর আর্ন করছি, সেই ক্রেডিট স্কোর যাচাই করার ক্ষেত্রে আপনারা কোন কোন এজেন্সিগুলোর রিপোর্ট বিবেচনা করছেন? কারণ এমনি তো আর নিশ্চয়ই দেন না। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি এক্সপেরিয়ান, ট্রান্সইউনিয়ন বা কুইফ্যাক্স ইত্যাদি, এতে কোনো ঝুঁকি আছে? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা কখনোই চাবো না যে আমাদের জন্য আপনার ক্রেডিট স্কোরটা ড্রপ করুক, কিন্তু আমার তো আপনার একটা হার্ড ইনকোয়ারি দরকার, ঠিক না? তো সুতরাং আমরা কি করলাম, আমরা ক্লায়েন্টকে দিয়েই এক্সপেরিয়েন্টে একটা অ্যাকাউন্ট খোলাই, তার নিজের অ্যাকাউন্ট। তো এক্সপেরিয়েন্ট থেকে যখন আমরা আপনার 3টা ক্রেডিট রিপোর্ট রান করব, তখন তো আর আপনার ওটাকে ক্রেডিট ইনকোয়ারি হিসাবে আসছে না, কারণ আপনি তাদের ঘরেই তাদের খবর নিচ্ছেন। তো ওই রিপোর্টটা আমরা নিয়ে তখন ওইটা দিয়ে আমরা কাজ শুরু করি। আমরা আর এক্সট্রা কোনো রিপোর্ট নেই না, বাট 3টা রিপোর্টই আমাদের লাগে, ইকুইফ্যাক্স, ট্রান্সইউনিয়ন অ্যান্ড এক্সপেরিয়েন্ট। মানে সবগুলোরই রিপোর্ট লাগে, যে কারণে আর ঝুঁকির কোনো সম্ভাবনা থাকে না, আপনার জন্যও নয়, তাদের জন্য নয়, মানে উভয় পক্ষের জন্য বিষয়টা খুব একদম স্মুথ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে। যেটা বাংলাদেশে একটি লোন নিতে গেলে কাগজের পর কাগজ, দিনের পর দিন জুতার তলাক হয়, একে দিয়ে ফোন করাও, তাকে দিয়ে ফোন, এইগুলো কোনো ঝামেলাই নেই, একদম কাগজপত্র ঠিক আছে, আপনি লোন সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আপনার কাছে যেটা এবার জানতে চাই যে একজন বাংলাদেশি আমেরিকানের এখানকার আয়, ট্যাক্স রিপোর্ট বা অন্যান্য আর্থিক তথ্য প্রয়োজন আছে কিনা, বিশেষ করে যদি তাকে জামানত দিতে হয়, কারণ একটা তো জামানত যদি না দেয় তাহলে তো আর আপনি তথ্য দেবেন না। এক্ষেত্রে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যদি আমরা স্টেপ বাই স্টেপ আসি, তো এই প্রসেসটা শুরুই হয় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওরা আমাদেরকে একটা 1 পেজ অ্যাপ্লিকেশন ফিল আপ করে পাঠাবে। তখন আমরা এই ক্রেডিট রিপোর্টটার কথা যেটা বললাম, ওইটা রান করার পরে তখন আমরা ওনাদের কাছ থেকে, আসলে যারা এখানে অলরেডি বাড়ি কিনেছেন তারা আসলে এই জিনিসগুলো জানেন, এবং যারা কিনবেন ইন দ্য ফিউচার তাদের জন্য যে 3 বছরের আপনার ট্যাক্স রিটার্ন লাগে, হ্যাঁ, আপনার লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং লাস্ট 2 মাসের পে স্টাব। আর আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, ধরেন ব্যবসার মালিক হন, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, উবারদের তো খুব ইজি, খুবই ইজি, কারণ ওনাদের সব ডিপোজিটই ওনাদের ব্যাংকে আসে, তো ওইটা 1 to 3 মধ্যে ওটা ফিগার আউট করা সম্ভব। হ্যাঁ, তো সুতরাং ওই 3টে ইনফরমেশনই আমাদের যেটা হেল্প করে, ওইটা আমাদের হেল্প করে জানার জন্য যে আপনি কতটুকুর জন্য কোয়ালিফাইড, হ্যাঁ, কতটুক লোনের জন্য কোয়ালিফাইড। এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে 20% ডাউন, 20% ডাউন পেমেন্ট দিতে হবে। মানে একটা বাড়ির দাম যদি 1 কোটি হয়, তাহলে আপনার 20 লক্ষ টাকা ডলারে এখানে ডাউন দিতে হবে, এখানে পেমেন্ট সব এখানে, আপনার মান্থলি পেমেন্টও এখানে, আপনার এবং ধরবেনও আমাকে এখানে। সো আপনার 20% এখানেই ডাউন দিতে হবে, এবং মান্থলি পেমেন্ট আপনি যে এখানে প্রতি মাসে মান্থলি পেমেন্ট পে করবেন, এটার আবার রিসিপ্টটা যে বাংলাদেশে পে হচ্ছে সেটা আপনি আবার PDF হিসাবে পেয়ে যাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।